আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ডিভেন্ট ক্রান প্রেজেন্ট ল্যান্ড টিভি স্টুডিও থেকে সম্পত্তি নিয়ে গল্পের অনুষ্ঠানে আমি স্নেহা এবং আমার সাথে আছেন আমাদের খুবই পরিচিত একজন মুখ, সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠক জনাব এম.এ. রশিদ। সম্পত্তি নিয়ে গল্পের অনুষ্ঠানে আমরা আজকে জনাব এম.এ. রশিদ সাহেবের জীবনের গল্প শুনব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আপনার ঈদ কেমন কাটলো? ঈদ আল্লাহর রহমতে ভালোই কেটেছে। ঈদ সবার জন্য আনন্দের এবং প্রতিটি মানুষের জীবনে ঈদ আনন্দ বয়ে আনে। আল্লাহর রহমতে আমিও সে আনন্দের মধ্যেই ঈদটা উদযাপন করেছি এবং এর জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে ঈদটা সবার মতো করে আনন্দের সাথে কাটানোর সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, ঈদ কি পরিবারের সাথে কাটিয়েছেন কি? হ্যাঁ, ঈদটা আসলে তো আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে ঈদটা আসলে আমাদের গ্রামের মানুষের আত্মীয় স্বজন যারা শহরে বাস করি আমরা, তারা প্রত্যেকেই অন্তত পক্ষে ঈদটা আসলে আমাদের গ্রামের বাড়িতে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন ভগ্নিপতি এদের সবার সাথে একটা ঈদটা উৎসবটা খুবই আনন্দ মুখর করে তোলে। বিশেষ করে কোরবানি ঈদটা, রমজানের ঈদটার চাইতে কোরবানি ঈদটা আরো আনন্দময়, কারণ এখানে কোরবানির বিষয়টা থাকে এবং সেই কোরবানিতে সবার অংশগ্রহণ, হাটে যে গরু কিনা এবং গরু নিয়ে আসা এবং গরু সবাইকে সাথে শেয়ার করে কোরবানি দেওয়া এবং সবার সাথে আনন্দ করে খাওয়া দাওয়া, এটা একটা ঈদের একটা অন্যতম আনন্দের মধ্যে উৎসবে পরিণত হয়। আচ্ছা, তো আপনি ঈদ ভালোই কাটিয়েছেন বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি পরিবারের কথা যে বললেন, একসাথে সবার বেড়ে ওঠা বা একসাথে সবার থাকা খাওয়া, আপনার যদি ছোটবেলা নিয়ে জিজ্ঞেস করি, আপনার জন্ম, বেড়ে ওঠা বা শৈশব আপনার কিভাবে কেটেছে? শৈশব অন্যান্য মানুষের জীবনে যেভাবে কাটে, বিশেষ করে আমরা গ্রামের মানুষ, আমাদের বাপ মা, আমাদের কৃষিকাজ, আমাদের কৃষিকর্ম, আমাদের গ্রাম পরিবারের মধ্যে বেশি, আমরা সুন্দরভাবে সেই কৃষিকাজগুলো, আমরা গরু ছাগল এসব পালন করেছি, হাট বাজার করেছি, পাশাপাশি আমি স্কুল কলেজে লেখাপড়া করেছি। স্কুল থেকে আমরা আসার পরে আমরা বাজের সময় আজকের বাংলাদেশের, আজকে পৃথিবীতে যে ধরনের যে মোবাইলের যে ডিজিটাল যে যুগটা, সেখানে একটা ছেলে দিনে রাত্রে বেশিরভাগ সময় তারা মোবাইল ব্যবহার করে এবং মোবাইলের শিক্ষণীয় বিষয় যেমন আছে, সেখানে অপসংস্কৃতিও আছে, সেখানে একটা মানুষের বিপথে যাওয়ারও সুযোগ আছে। সেই সময় আমাদের সেই সুযোগগুলা আমরা সেই সময় মোবাইলের প্রচলন ছিল না। আমরা কিন্তু বাবার সাথে খেতে খামারে কাজে সহযোগিতা করেছি। তারপর আমরা স্কুলে গিয়েছি। স্কুল থেকে আসার পরে আমরা আবার গরু ছাগলের প্রতিপালন করেছি। আবার বিকাল বেলা স্কুলের মাঠে আমরা ফুটবল খেলতে প্রতিদিন আমরা সেখানে খেলতে অংশগ্রহণ করতাম। আর সেই সময় খেলার জন্য আজকে যেমন ফুটবল খেলতে দামি বুট লাগে বা অনেক কিছু পায়ে দিয়ে বুট পরে খেলতে হয়, আমরা সেই সময় আমাদের মার যে শাড়ি কাপড়ের যে পায়ে, সে পায়ের কেটে তারপর আমরা পায়ের সাথে পেঁচিয়ে সেটা দিয়ে আমরা পাওয়াটাকে শক্ত বানিয়ে আমরা ফুটবল খেলতে দিতাম। ফুটবল খেলে সুন্দর করে আবার সন্ধ্যার পরে আমরা আবার আনন্দ করে গোসল করে আবার আমরা রাতের বেলায় পড়তে যেতাম। বিদ্যুৎ তখন তেমন একটা ছিল না বা অনেক জায়গায় ছিল না। আমরা কুপি বাতি জ্বালাইয়া বা হারিকেন জ্বালাইয়া আমরা গরমের রাত্রে আমরা সন্ধ্যাবেলায় উঠানের মধ্যে আমরা পড়তে বসছি। মা পিছন থেকে আমাদের পাখা দিয়া আমাদের বিছন দিয়ে আমাদের বাতাস করছে, আমরা পড়ছি। পরে আবার সকাল বলেছি। তাহলে বলা যায় যে ছোটবেলাটা আপনার খুব স্মৃতি মুখর বা এটা আমাদের কাছে খুবই আনন্দ, এবং এই আনন্দ এখন আর নাই। সেই আনন্দটা আমাদের অনেক মনে আছে। ছোটবেলা থেকে কি হতে চাইতেন? যে আমাদের তো সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা ছোটবেলায় বলি যেমন এটা হবো ওটা হবো, আপনার কি স্বপ্ন ছিল? ছোটবেলায় কি হতে চাইতেন? ছোটবেলা থেকে চাইছিলাম, যখন আমি ক্লাস 4 পড়ি, ওই সময় মানুষের জীবনে তেমন কোনো
উদ্দেশ্য লক্ষ্য তেমন একটা থাকার কথা না, যে কি হবে সেটা অনেক পরে হওয়ার কথা। কিন্তু সেই সময় আমি আমাদের দেশের একটি রাজনৈতিক দল, সেখানে বিএনপির সরকারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পরে বিচারপতি আব্দুস সাত্তার সাহেব দেশের রাষ্ট্রের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন, এবং সেই সময় একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের সময় আমি বাসা থেকে কাগজ কলমে আমি ধানের শীষে ভোট দিই এই কথা লিখে নিয়ে আটা দিয়ে আমের গাছের সাথে, রাস্তার ধারে একটা আমের গাছ ছিল, আমের গাছের সাথে আমি এটা লাগাই দিছি। লাগাই দিয়ে বোঝাইছি যে আমি দলটাকে ভালোবাসি, এই দলের আমি একজন সমর্থক। এবং রাজনীতিতে তখন থেকে আমার একটু রাজনীতির প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়, এবং সেই ধারাবাহিকতায় আমি আমার শিক্ষা জীবনে এসে আমি রাজনীতির সাবজেক্টটাকে আমি গ্রহণ করেছিলাম। অর্থাৎ রাজনৈতিক যে সাবজেক্টটা আছে সেটা পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ে তারা রাজনীতিটাকে বেশি রপ্ত করতে পারে। আমি সেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে আমি বেছে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আপনি পরিবারের আপনি কততম সন্তান? আমি পরিবারের চতুর্থ সন্তান, 4 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। সেক্ষেত্রে আপনার বৃহৎ কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল কি পরিবারে? এমন কোনো দায়িত্ব ছিল কিনা? আমার কোনো বৃহৎ কোনো দায়িত্ব হেসে খেলে জীবন পার হয়ে গেছে। ঠিক আছে, আমার কোনো বৃহৎ দায়িত্ব নেই। আমি খুব আনন্দের সাথে খুব রিল্যাক্সের সাথে ওই সময়টা কাটিয়েছি, কারণ আমার 3 ভাই চাকরি করতো, আব্বা চাকরি করতো। তো 4 জন চাকরিজীবী হওয়ার পরে আমি আর মা বাড়িতে একমাত্র 2 জন। আমি বাজার করতাম, হাট বাজার করতাম, বাজার করে না মাকে দিতাম, মা পাক করতো, আমরা 2 জন খাইতাম। আমি স্কুলে যেতাম, ফুটবল খেলতে যেতাম, আবার গরু চড়াইতে যেতাম, ছাগল চড়াইতাম, সবকিছু মিলে সংসারে কাজ করতাম, লেখাপড়া করতাম এবং খেলাধুলা করতাম। আপনার জীবন তাহলে বলা যায় যে আনন্দময় কেটেছে। কোনো অভাবের মধ্যে আমার দিন কাটে নাই, টেনশন ছিল না। আপনার শিক্ষা জীবন নিয়ে যদি জানতে, শিক্ষা জীবন কোথায় কেটেছে? শিক্ষা জীবন আমাদের গ্রামে, আমরা আমাদের যে গ্রামে বসবাস করি সেই গ্রামে একটা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে আমি প্রাথমিক স্কুলে যখন পড়ি, তখন আমি ক্লাস 3 তে পড়ি, তখনকার একটা মানে স্মৃতি হলো যে আমি মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, এরকম একটা কবিতা ছিল তখন। ওই কবিতাটা আমাদের ম্যাডাম বলছিল যে এটা লিখে নিয়ে এসে কবিতাটা ছোট খাতার ভিতরে এটা মার্জিন করা। ওই কবিতাটা লিখে নিয়ে আমি আপাকে দিছি, সবাই দিছে। আমার মানে কবিতাটা পড়ে বলে তুই এটা লেখস নাই। আমি বললাম যে না ম্যাডাম আমি লিখছি। কারণ না, এটা তোর বড় ভাই লিখে দিছে, আমার বড় ভাই নাম কাজল, তো ওটা কাজল লিখে দিছে, তুই লেখস নাই, তোর লেখা তো এরকম হইতে পারে না, তো সুন্দর, এটা বড় মানুষের লেখা মনে হয়। আমি বললাম না ম্যাডাম আমি লিখছি। তুই লেখতে 1 লাইন, পরে আমি একটা লাইন লিখছি, লেখার পর না ঠিক আছে, তো সুন্দর লেখা, অনেক ভালো, প্রশংসা করছিল। আর একটা ঘটনা হইলো যে তখন ক্লাস 4 এ পড়ি, তখন আমাদের প্রধান শিক্ষক সব ছাত্রছাত্রীদেরকে একটা ওয়ার্ডের কথা বলছিল, যে ওয়ার্ডটা কি বলো। বিলবোর্ড বোর্ডে লিখে দিছে, ওয়ার্ডটা ছিল এমন 5টা অক্ষর সংযুক্ত করে একটা ওয়ার্ড। এটা ছিল স্পেলিংটা ছিল স্পন্দন। স্পন্দন সাথে কয়েকটা মানে অক্ষর যুক্ত করা। এটা সাধারণত ক্লাস 4 এর ছাত্র এই স্পন্দনটা এখনো অনেকে বললে মানে পরিষ্কার করে বলতে পারবে না। স্পন্দন মানে অনেকটা কঠিন একটা যুক্ত অক্ষর। সেই কথা বলার পরে কেউ যখন বলতে পারে নাই, তখন আমি বলছিলাম এটা স্পন্দন স্যার। তখন সববার কথা এই করে আমাকে প্রধান শিক্ষক স্যার উনি আমার অনেক প্রশংসা করছিলেন, দেখ তোর একটা লোক একটা ছাত্রছাত্রী পাইলি না, ও পারছে। এই 2টা স্মৃতি আমার মনে আছে। আরেকটা স্মৃতি হলো ক্লাস 6 এ যখন পরীক্ষা দিই, বার্ষিক পরীক্ষা, তখন আমার প্রথম বেঞ্চে আমি বসছি। বসার পরে স্যারেরা সাধারণত প্রথম বেঞ্চের সামনে দাঁড়ায় থাকে আর কি, যখন ডিউটি করতে যায়। তো 3জন স্যার দাঁড়ায় আছে। আমার লেখা দেখতেছি যে লেখাটা আমার অনেক স্পিড এবং অনেক সুন্দরও হয়, লাইনও সুন্দর হয়। আমি লেখার জন্য এখনো আমার বিশ্বাস, আমি 10 জন লোকের মাঝে যদি আমি লেখা কম্পিটিশন এখনো কেউ দেয়, আমার চেয়ে সুন্দর লেখা হবে বলে আমি খুব একটা মনে করি না। 2-1 জন হইতে পারে, এবং আমার চেয়ে বেশি স্পিডও লেখা
এখনো সম্ভব না। তখন আমার 3টা স্যার বলতেছে যে দেখেন এই ছেলেটা লেখা যেমন সুন্দর এবং লেখার স্পিডটা তত সুন্দর। আচ্ছা, এই প্রশংসাগুলো আমি পাইছি আচ্ছা ওই গল্প ওই সময় লেখাপড়া জীবন। আচ্ছা, আপনার এই শিক্ষা জীবন চলাকালীন কখনো রাজনৈতিক প্রাঙ্গণে আপনার পদার্পণ হয়েছিল কিনা, বা কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, শিক্ষা জীবনে আমি যখন যেমন স্কুল লাইফে তো আর রাজনীতিতে আসে না, উচ্চ বিদ্যালয় লেভেল পার হয়ে যায়, কলেজ লাইফে এসে আর কলেজের ছাত্র সংসদে নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে পাশ হয়েছিলাম। একটা ব্যানার ছিল এই সময় বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের এই প্যানেলে আমি নির্বাচিত হয়েছিলাম আমার কলেজের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের। আচ্ছা, এই এতটুকু আপনার রাজনৈতিক চলা? এতটুকু না, এটা ধারাবাহিকতায় আসলো। এটা ইন্টারমিডিয়েট পড়লাম, লাস্টে যে আমি আমার এলাকা হলো জামালপুর জেলার সরিষাবাড়িতে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমাদের জেলার একটা সরকারি কলেজ রয়েছে, আশিক মোহাম্মদ কলেজ জেলাতে। তো আমরা সবাই প্রায় ওইখান থেকে নিয়ে আমরা ভর্তি হলাম আশিক মোহাম্মদ কলেজে, সরকারি কলেজ। কিন্তু লাস্টে দেখা গেল যে অধিকাংশ ছেলেরাই মানে প্রায় সবাই আবার ওই কলেজে ব্যাক করলো। কি কারণে? আমাদের ওই কলেজটা ছিল ধান ক্ষেতের মধ্যে, মানে একটা জমি ইয়ের মধ্যে, ফাঁকা জায়গায়। নকল করতে ওই কলেজের অনেক সুবিধা। সবারই চিন্তা যে আমরা ওখানে যে নকল করে পাস করতে পারবো। আমি আবার চিন্তা করছিলাম যে না, তোরা সবাই যাও, আমি এখানেই থাকবো, আমি আশিক মোহাম্মদ সরকারি কলেজ থেকে একটা সার্টিফিকেট নেব। আমি ডিগ্রিতে ওই আশিক মোহাম্মদ কলেজে সরকারি কলেজ থেকেই আমি ডিগ্রি পাস করে আমি তখনও আমি রাজনীতির সাথে এই ধারাবাহিকতায় কলেজের রাজনীতিতেও ওইখানেও রাজনীতি করলাম, ওটাও বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলাম। আচ্ছা, আপনার আমি প্রথমেই যে 3টি বিষয় উল্লেখ করেছি যে আপনি সাংস্কৃতিক এবং সামাজিক এবং রাজনৈতিক সংগঠন, সেক্ষেত্রে রাজনৈতিক কথা তো আমরা শুনলাম, এবং সাংস্কৃতিক এবং সামাজিক কথা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি ছিল বর্তমান সময় বা আগের সময় যদি জানতে চাই, সেক্ষেত্রে আপনি যদি একটু জানতেন। আমি প্রথমে যে রাজনীতি থেকে যেভাবে ধারা শুরু হয়েছিল, পরবর্তী 1996 সালে আমি যখন ডিগ্রি পাস শেষ করে তখন আমি রাজনীতিতে আরো বেশি সক্রিয়। লেখাপড়া আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্সে ভর্তি হলাম, কিন্তু আমার রাজনীতিটাকে আমি বেশি প্রায়োরিটি দিলাম। রাজনীতি প্রায়োরিটি দিতে যেয়ে আমি 96 সালে আমি চিন্তা করলাম যে একটা রাজনীতি দল আমি করব একটা আদর্শ ভিত্তিতে। সেটা বেছে নিলাম আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্ত্রী বেগম খালেদা জিয়া শাহাদাত বরণের পরে। তো ওই খালেদা জিয়া যখন রাজপথে নেতৃত্ব দিচ্ছিলেন, ওই সময় চট্টগ্রামের লালদিঘির মাঠে একটা বিশাল জনসভা হয়। ওই জনসভায় বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামের মানুষ, লাখ লাখ জনতা তাকে দেশনেত্রী খেতাবে ভূষিত করে। মানে দেশের কল্যাণে উনি অবদান রাখছে আপসী নেতৃত্ব দেওয়ার ফলে। এই দেশনেত্রী খেতাব দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি রাজনীতির দলটা করব, আমি নিজস্ব দল সৃষ্টি করে সেই দলটা পরিচালনা করব। কিভাবে করা যায়? একটা ব্যক্তির আদর্শকে ধারণ করব। এখন বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তার সাথে আমি সংস্কৃতিটাকে যুক্ত করে দিলাম, যে সংস্কৃতির মাধ্যমে একটা পরিপূর্ণতা আসে। সংস্কৃতি ছাড়া কোনো কাজই সাকসেস হয় না বা সুন্দর ভাবে এটাকে উৎসবমুখর হয় না। সংস্কৃতি প্রতিটা একটা প্রোগ্রাম হলো, সবকিছু শেষ হলো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির একটা অনুষ্ঠান, কিন্তু শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান না দিলে ওই লোকগুলো এত লোক ওইখানে যাইতো না। বিশেষ করে আগ্রহটা হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখবে। তার আগে বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা শুনছে, কিন্তু তার টার্গেট ছিল, মানে ম্যাক্সিমামের টার্গেট ছিল যে আমি অনুষ্ঠানটা শেষে আমি কালচারাল অনুষ্ঠানটা উপভোগ করবো, আমি নাচ গান এবং এই এনভায়রনমেন্টটা আমি দেখবো। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে বেগম খালেদা জিয়ার নামটা, দেশনেত্রী উপাধিটাকে রাজনৈতিক ভাবে সংস্কৃতির মাধ্যমে যদি আমি এটাকে ফুটিয়ে তুলতে পারি, তাহলে বেশি মানুষের আগ্রহের এটা সৃষ্টি হবে। এবং সেই লক্ষ্যে আমি এই 1996 সালে
আমি আব্দুল্লাহ নোমান, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান এবং বর্ষিয়ান নেতা, চট্টগ্রামের কৃতি সন্তান। এই আব্দুল্লাহ নোমান ভাইয়ের বাসায় যে আমি দেখা করতে যাই, সেটা এই প্রস্তাব দিলাম যে ভাই আমি একটা সংগঠন করব, দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ। তখন উনি, আমিও জানি না যে উনি কি বলবে, পরে উনি বলল যে হ্যাঁ হ্যাঁ দেশনেত্রী তো আমি উপাধিটা চট্টগ্রামের মাঠে আমি বেগম খালেদা জিয়াকে প্রথম উপহার দিই, মানে তা ঘোষণা করি, সেই থেকে পুরো নামের উপাধিটা দেশনেত্রী আসছে, বিকজ তুমি সংগঠনটা করো, আমি তোমার সাথে আছি। এবং উনি আমাকে যখন বাসা থেকে নেমে আসি, প্রথম পরিচয় সেদিন যদিও, তারপর উনি আমার হাতে 5,000 টাকা দিয়ে বললো যে তুমি ঠিক আছে এটা করো, এই কাগজপত্র তৈরি করো, আমি এটা তোমার পাশে থাকবো। সেইখান থেকে আমি 28 বছর যাবৎ এই সংগঠনটা আমি পরিচালনা করে আসতেছি। আচ্ছা, তো আপনার সাংস্কৃতিক সংগঠনের নাম কি? এটা হলো দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ। এটা যদিও দেশনেত্রী একটা ব্যক্তির আদর্শ ভিত্তিক, কিন্তু ব্যক্তিটা হলো একটা দলের প্রধান। খালেদা জিয়াকে নিয়ে যদি কিছু করতে যাই, সেখানে অটোমেটিক বিএনপির রাজনীতির অংশই চলে আসবে। ওনার পুরোটা জীবনই রাজনীতির অংশ। তো ওনাকে নিয়ে যখন গবেষণা করবো, তখন তো রাজনীতি, বিএনপি, জাতীয়তাবাদী দলের কার্যক্রমের কথাই ওখানে চলে আসবে। এবং সেটাই আমি আমার এই সংগঠনটা 28 বছর আমি এটাকে ধারণ করে আছি, এবং এটার অনেক প্রতিষ্ঠাতা, প্লাস আমি প্রতিষ্ঠাতা হলে আমি এটা শীর্ষ পদে আমি থাকি নাই, মানে সেকেন্ড পোস্টটাকে আমি নিজেই গ্রহণ করছি, সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। তো এটা চেয়ারম্যানশিপ সংগঠন, কারণে এটা পদ হয়েছে মহাসচিব, আর আমার যে প্রেসিডেন্ট বা সভাপতি তার নাম হয় চেয়ারম্যান। সেই চেয়ারম্যানকে আমি বানিয়েছি একজন জাতীয় নেতাকে, আমি থাকছি সাধারণ সম্পাদক হিসেবে। এখন এই পদেও আমি এখন। তো এটা হচ্ছে আপনার বর্তমান পরিকল্পনা কি? সমস্ত ইন্টারভিউর পরে আমার ফিউচার প্ল্যান, মানে সামনের দিনের যে একটা প্রচন্ড আগ্রহের এবং একটা কর্মকাণ্ড, একটা প্রকল্প, সেই বিষয়টা নিয়ে আমার কিছু সামান্য 2-3টা কথা বলে আমি অনুষ্ঠানের আলোচনা শেষ করব। সে বিষয়টা হলো যে আমার সামনে এই যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আমি করেছি, তো আমি একটা কাজ আমি করার আমার খুব আগ্রহের সাথে আমি এটাকে নিয়ে কাজ করছি, এবং আশা করি কাজটা কিছুদিনের মধ্যে আমি এটা বাস্তবায়ন করতে পারবো। সেটা হলো এই যে আমাদের দেশের যে বাংলাদেশের চলচ্চিত্র, এই চলচ্চিত্রের আমাদের দেশের চলচ্চিত্রটা অত্যন্ত এক সময় জনপ্রিয় একটা মাধ্যম ছিল বিনোদনের। সেই বিনোদনের মাধ্যমটা আমাদের দেশের বর্তমানে এই চলচ্চিত্র শিল্পটা প্রায় ধ্বংসের পথে চলে গেছে। তার মূল অনেক কারণ আছে, সেটার কারণগুলো হলো গল্প এবং গান, এবং গানের কথা, সুর, এবং আমাদের দেশের পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে গল্প, আমাদের দেশের যে সংস্কৃতি, আবহমান বাংলার, গ্রাম বাংলার যে সংস্কৃতি, গানের যে কথাগুলোর মধ্যে থাকার কথা, সেই গানগুলো, সেই গল্প না দেওয়াতে তারা পরদেশি, ভিনদেশি সংস্কৃতিকে অনুসরণ করতে, যে সেই সংস্কৃতিটাও তারা ভালোভাবে উপস্থাপন করতে পারছে না। আর আমাদের দেশের যে গ্রামীণ ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি, আমাদের যে পারিবারিক গল্পের জন্য, গল্প নিয়ে যে সিনেমা চলচ্চিত্রগুলো হওয়া কথা ছিল, যে চলচ্চিত্রগুলো এক সময় দেখতে শত শত লোক লাইন ধরতো টিকিট কাটতে যায়, তো সেই গানগুলো, সেই গল্পগুলো না থাকলে চলচ্চিত্র শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। তো আমি একটা চিন্তা করলাম যে গানগুলো, যেহেতু সোনালী যুগের যে চলচ্চিত্রের গানগুলো রয়েছে, সেই গানগুলোকে আমি রিমেক করে নতুন সম্ভাবনাময়ী তারকা যারা বর্তমানে দেশের নতুন প্রজন্ম, তাদের আমাদের এই সংস্কৃতিগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য ওই গানগুলো তাদেরকে রিমেক করার জন্য একটা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনের জন্য জমা দিয়েছি। অনুষ্ঠানটার নাম হলো স্বর্ণালী রূপালী, সোনালী দিনের কালজয়ী গানে রিমেক নৃত্য সঙ্গীত বিষয় ম্যাগাজিন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শিল্পীরা হবে 4টি স্তর থেকে। একটি হবে গার্মেন্টসের, পোশাক শিল্পের শ্রমিকরা, ছেলে মেয়েরা, অনেক প্রতিভা আছে তাদের মধ্যে, কিন্তু তাদের সুযোগ না থাকাতে তারা প্রতিভা করতে পারে না, বিকশিত করতে পারে নাই। তাদেরকে নিয়ে একটা পর্ব। শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের দিয়ে একটা পর্ব, ক্যাম্পাস প্রতিভা অন্বেষণ। আরেকটা পর্ব হলো আদিবাসী প্রতিভা অন্বেষণ। আরেকটা পর্ব হলো তৃণমূলের সম্ভাবনাময়ী, গ্রাম বাংলার
অনেক ঘরে ঘরে অনেক ছেলেমেয়েরা এখন টেলিভিশনের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তারা অনেকটাই পারদর্শী। তাদেরকে নিয়ে গানগুলো করে 4টি স্তর থেকে একটা অনুষ্ঠান আমি সাজিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করতে চাই। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের চলচ্চিত্রকে, পুরনো চলচ্চিত্রকে, বাংলাদেশের কালজয়ী গানগুলোকে আবার নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা। যে গানগুলো এখনো বাংলাদেশের সমস্ত লাইভ অনুষ্ঠান, বাংলাদেশের সমস্ত স্টেজ প্রোগ্রামে এখনকার 20 বছরের মধ্যে ওই নতুন কোনো গান, এমন কোনো গান নাই যে দর্শক ছুঁয়ে যায়। ওই গানগুলো তারা এখন বিভিন্ন ভাবে বাজিয়ে বাংলাদেশের বিনোদনকে ধরে রাখছে। আর আমিও এই গানগুলোকে নিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে আমি দর্শকদের বিনোদনের ক্ষেত্র তৈরি করে দর্শকদের বিনোদন দিতে চাই, এবং এই চলচ্চিত্রকে, বাংলাদেশের চলচ্চিত্রকে স্মরণ করে এবং বাংলা চলচ্চিত্রের কালজয়ী গানগুলোকে আমি আবার নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে উপস্থাপন করে, নতুন মুখ দিয়ে সেই গানগুলোকে রিমেক করে আমি দর্শকদের বিনোদন দিতে চাই। এটা আমার সামনের একটা পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে এবং আপনার এই যে সুন্দর চিন্তা ভাবনাকে আমরা স্বাগতম জানাই। আর এবং আপনি আপনার কাজ নিয়ে আরো অনেক দূর এগিয়ে যান সেই প্রত্যাশায় আমরা রাখি। সংস্কৃতি নিয়ে আপনার বর্তমান সংস্কৃতি এটা হলো একটা রাজনৈতিক বেসিক, পাশাপাশি আমি আরো একাধিক সাংস্কৃতিক সংগঠনও আমি করেছি। সেটা এক একটা মানে এক এক ধরনের পর্যায়ক্রমে। একটা সংগঠনের নাম আমার আছে রূপসী বাংলা কালচারাল ফোরাম। এটার মিনিংস হলো বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, বাংলাদেশের অপরূপ দৃশ্য এবং আমাদের দেশের যে নিজস্ব সংস্কৃতি আছে সেটার মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা। আর একটা সংগঠন আমার আছে, সেটা হলো আমি 2009 সালে অস্ট্রেলিয়া প্রবাসী আকলাকুর রহমান ভাইয়ের সাথে আমার একটা জায়গায় পরিচয় হয়। সেই পরিচয় সূত্র ধরে আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে বাংলা বিশ্বের মধ্যে একটা নৈসর্গিক একটা দেশ এবং অত্যন্ত শান্তিপ্রিয় একটা দেশ। ওই দেশে চাইতে গেলে কিভাবে যাওয়া যায়, এটা ছিল আমার প্রথম উদ্দেশ্য। তো উনি বলল যে এই দেশে যেতে হলে, অস্ট্রেলিয়া যেতে হলে কালচারাল সংগঠন হইয়া শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যাওয়া যাবে, আর একটা হলো ছাত্র স্টুডেন্ট পারফরমেন্সে বিষয়ে যাওয়া যায়, ছাত্র পড়াশোনা করতে যায়। তো আমি বললাম তাহলে আমি এটাই করতে চাই। পরে আমার এই সংগঠনটা বাংলাদেশ অস্ট্রেলিয়া কালচারাল একাডেমি, সেই সংগঠনটা উনি ফাউন্ডার, আমি ফাউন্ডার সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট। ওনাকে নিয়ে 2009 সালে আমি প্রতিষ্ঠা করি এবং বেশ কিছু অনুষ্ঠান, আলোচনা সভা, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, অস্ট্রেলিয়ার জনগণ আমাদের দেশের জনগণের সাথে মত বিনিময় এবং দুই দেশের সংস্কৃতি বিনিময়ের মাধ্যম মানে সূত্র তৈরি করাই এই সংগঠনের লক্ষ্য। আমরা যাতে অস্ট্রেলিয়া যে প্রোগ্রাম করে আমাদের বাংলাদেশের সংস্কৃতি অস্ট্রেলিয়ার মানুষের কাছে উপস্থাপন করতে পারি, আর অস্ট্রেলিয়ার থেকেও আমার বাংলাদেশে এসে অস্ট্রেলিয়ার সংস্কৃতি বাংলাদেশে তুলে ধরতে পারে এবং তাদেরকে আমরা সহযোগিতা যেমন করবো, আমাদেরকেও তারা সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস। আমরা সামনের দিনে এই সংগঠনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার আমাদের যাওয়ার জন্য আমাদের শিল্পীদের একটা টিম আমরা সাজিয়েছি। আমরা অস্ট্রেলিয়ার সরকার এবং বাংলাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনার মহোদয়ের কাছে পত্র লিখেছি। ওনারাও আমাকে পত্রে অভিনন্দন জানিয়েছেন এবং ধন্যবাদ দিয়ে তারা বলেছে যে এই বিষয়টা আমরা দেখব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আশা করি আমরা বাংলাদেশের শিল্পী নিয়ে আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি আমরা অস্ট্রেলিয়াতে উপস্থাপন করতে সক্ষম হব। এটা আমার একটা অন্যতম লক্ষ্যের মধ্যে পড়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার যে সংস্কৃতি মনা বা সংস্কৃতির প্রাঙ্গণকে আপনি আরো বাংলাদেশের সংস্কৃতিকে আপনি বিশ্ব দরবারে তুলে ধরার যে চেষ্টা করছেন, সেই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। তো আপনার ব্যক্তি জীবন নিয়ে যদি কিছু বলতে চাই, সেক্ষেত্রে প্রেম করা হয়েছিল কি? প্রেম আসলে একটা মানুষের জীবনে অন্যতম একটা ভালো দিক। আজকের মতো না, আমাদের যদিও এই শতাব্দীতেই আমাদের জন্ম, তারপরে বেশি দিন না হলেও অল্প কিছুদিনের মধ্যেই এই বিশ্বে এই যে প্রেম ভালোবাসা, এটাকে মানে সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছে। আমাদের সময়ও প্রেম ভালোবাসাকে আমরা যেভাবে মূল্যায়ন করতাম,
মানে ভালোবাসাকে আমরা সে ভালোবাসার দৃষ্টিতে আমরা দেখতাম। এবং তখন মোবাইলের যুগ ছিল না, তখন আমরা একটা মেয়েকে পছন্দ হয়েছে স্কুলে, তাকে কিভাবে বলবো, বলার সাহস সামনে ছিল না, কিন্তু ভালো লাগতো। কিভাবে উপস্থাপন করবো, রাত্রে চিঠি লিখতাম। রাত্রে চিঠি লিখে তাকে বিভিন্ন মাধ্যমে রাস্তার পাশে ফেলে রেখে আসতেছে মেয়েটা, যাতে দেখে যে একটা কিছু পড়লো। দেখা গেল যদি চিঠিটা সে তুইলা নেয়, তখন মনে করবো যে সে আমার প্রেমটাকে, মানে আমার প্রতি একটা তার আগ্রহ সৃষ্টি হয়েছে। আর যদি না তুলে, তাহলে মনে করলাম যে এটা সে আমাকে অ্যাকসেপ্ট করে না, বিকজ ওটা আমি আবার পুরাই নিয়ে আবার সিরা ফেলে এটাকে শেষ করে দিলাম। এইভাবে প্রেমের মানে দিক পার হতে যায়। এর মধ্যে একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমার জীবনে অনেকটা, মানে এখনো সেই ব্যথাটাকে আমি কাটাতে পারি নাই। সেটা হলো ক্লাস 4 এর এক মেয়ে, নাম হলো মিনা। তো তাদের বাড়ি, আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। যখন আমি বিকেল বেলা মাঠে বল খেলতে যেতাম, ওদের বাড়ির ভিতর দিয়ে যেতাম, প্রতিদিন যাইতাম আর প্রতিদিন বাড়ির ভিতর দিয়ে আসতাম। ওর চাচি, মা সবাই আমাকে ভাইয়েরা বোনেরাই করতো, পরিবারের মতো। তো মেয়েটা নাম মিনা, খুব স্মার্ট, মানে খুব চলাফেরা, পড়ে পড়লেও সে একটু বয়স একটু বাড়ছে, কিন্তু বেশ সুন্দরী। তো আমি তার খুব পছন্দ করি, কিন্তু সে মানে বলতে পারি না, বলতে পারবো না, কিভাবে বলি। একদিন ওই বাড়ির ভিতরে যাওয়ার পথে ওর মা আমাকে জিজ্ঞাসা করলো যে, বাবা তুমি আমার ওই যে মিনাকে একটু পড়াইতে পারবা? আমি শুনে অত্যন্ত সেদিন খুশি হয়েছিলাম যে আমি যে সুযোগটা চাইতেছি, সেই সুযোগটা মাই আমাকে করে দিল। হ্যাঁ, পারবো না কেন। আমি খুশি হইলাম যে এই সুযোগে তার সাথে আমি একটা প্রেম করতে পারবো। সুন্দর করে তাহলে কালকে বিকালে পড়ায় যাই, সে এতে পড়ায় খেলতে যাইও, ফুটবল মারে যাইও। তো পড়াইতেছি প্রায় 25 দিন তাকে আমি মানে পড়াই। তো পড়াইতে যাই প্রতিদিন আমি পড়ানোর আগেই সে দৌড় দেয়া আমার রুম থেকে আগে বের হয়ে দৌড় দেয়। মানে একটা ছোট তো একটা ভাব আর কি, তার ভিতরে একটা অন্যরকম স্মার্টনেস। যেদিন তার বিয়ে, সেদিন আমাকে রাইখে সে আমার আগে সে বের হইতেছে না। সে পড়া শেষ করে আমি বললাম তুমি যাও, আমি যাইতেছি। তো সেদিন আর চুপ করে রইল, মাথা নিচ মাথে বয়ে রইল। আমি তো বুঝি নাই যে তার এই সমস্যা, বিয়ে হইতেছে। তো রাত্রিবেলা বিয়ে হয়ে গেছে, অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। ওই বাড়িতে তার চাচাতো বোন বড়, ইন্টারমিডিয়েট পড়ে, তার বিয়েটা আসছিল, তাকে পছন্দ করে না, ওই মেয়েটাকে পছন্দ করছে। আমি আবার তাকে কিছু বলি নাই কখনো যে তোমাকে ভালোবাসি, সেও জানতো, তবে বলা বলি নাই কিছু। আমি বললাম আমি পরে ইন্টারমিডিয়েট উপর ক্লাস পড়ে, মেট্রিক পরীক্ষা পড়ে তো তার বিয়ে শাদী হবে, এতদিন আমি এর মধ্যে তাকে জানাবই। তা আমিও জানি না, সেও জানে না। এর মধ্যে তো রাত্রে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে সকালবেলা শুনি যে তার বিয়ে। পরে সে বাইরের বাড়িতে যায়, একটা বেরিবেড়ার সাথে এদের হেলান দেখা রয়েছে। তো এখন আমার এক বন্ধু যাই করছে, মাগি মানে অনেক খারাপ ভাষায় বলছে, তুই যে দিয়া বইলি, তুই তো এই যে ইয়ে তো রশিদ তো তোকে ভালোবাসতো, তুই জানোস না? বলে কালকে তো আমি বসে আসছিলাম অনেকক্ষণ তার জন্য, সে তো আমাকে কিছু বললো না, বললি তো আমি তো রাত্রে পলাই গেতাম না। আচ্ছা, এটা হলো এইভাবে আস্তে আস্তে প্রেম করে শেষ করলাম। আচ্ছা, আমরা জানি যেহেতু আপনি একজন সংস্কৃতি মনা মানুষ, সংস্কৃতির প্রাঙ্গণের মানুষ, এবং আমাদের কাছে এই তথ্য আছে যে আপনি খুব সুন্দর গান গান। তো সেক্ষেত্রে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার 2 লাইন গান আমরা শুনতে পেতাম। আসলে আমি সংস্কৃতিক অনুরাগী এবং সাংস্কৃতিক সংগঠক, সংস্কৃতি ভালোবাসি, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি। আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য রয়েছে হাজার বছরের। আমি সব সময় আমাদের দেশীয় সংস্কৃতিকে আমি সবসময় বেশি মূল্যায়ন করি এবং সেটাকে আমি ফলো করি। আমাদের বর্তমানে দেশের নতুন প্রজন্ম বিদেশি সংস্কৃতির উপর অনেকটা তাদের প্রবল আগ্রহ, সেটা খুবই খারাপ লক্ষণ। এবং দেশের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতিকে যদি ফুটিয়ে তোলা না যায়, সেই দেশকে, দেশপ্রেম তার ভিতরে অতটুকু জাগ্রত করে না। বিশেষ করে গান, কবিতা এবং এইসব বিষয়ের মধ্য দিয়েই দেশের
সংস্কৃতিটাকে সুন্দরভাবে ফুটে উঠে যায়। একটা সময় ছবি বাংলাদেশের চলচ্চিত্র সোনালী যুগে 90 দশকে বাংলাদেশে তখন চলচ্চিত্রের ব্যাপক মানুষের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে আমাদের দেশে গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ পটভূমিকার গল্প, সাপের গল্প, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং গল্পগুলো, সেগুলা বিভিন্ন পরিচালক প্রযোজকরা সেই চলচ্চিত্রগুলো, সেই গল্পগুলোকে তুলে এনে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এবং সেসব দৃশ্যের পাতালপুরী রাজকন্যা, রাজবধূ, রঙিন রাখাল বন্ধু, চন্দনদ্বীপ রাজকন্যা, বিভিন্ন নামে ছবিগুলা যেভাবে ক্রিয়েট করা হয়েছিল, মানুষ সব সুন্দরভাবে সেগুলা উপভোগ করেছে। সেটার সাথে যুক্ত হয়েছিল আমাদের দেশের গানের কথা, সুর যে গীতিকারগুলো। বাংলাদেশে বর্তমানে যে চলচ্চিত্রে যে গানের গীতিকার, সুরকার, তাদের মধ্যে অধিকাংশ প্রয়াত হয়ে গেছেন। আমরা তাদেরকে হারিয়েছি, এটা আমাদের খুবই মর্মাহত। আমরা যে তাদের মতো সুরকার, গীতিকার আমরা বাংলা চলচ্চিত্রে কখনোই খুঁজে পাবো না। তার মধ্যে আমি কয়েকজনের নাম স্মরণ করব। তাদের মধ্যে আছে গাজী মাজহারুল আনোয়ার, তিনি হাজারো গান রচনা করেছেন। আলী হোসেন, মনিরুজ্জামান মনির, আজাদ রহমান, এইসব আলাউদ্দিন আলী, এরাই বাংলাদেশের চলচ্চিত্রের সুন্দর গানগুলোকে তারা লেখনীর মাধ্যমে তারা রূপদান করে এটা মানুষের বিনোদনের অন্যতম উপাদান সৃষ্টি করেছিল। বর্তমানে গান অন্তত 20 বছর যাবৎ বাংলাদেশের চলচ্চিত্রে কোনো গান মানুষের কাছে এতটা হৃদয় স্পর্শ করতে পারে নাই। যেমনটা আমরা 90 দশকে নসিব ছবির গান আমরা তোমাকে চাই আমি আরো কাছে, রোনারা লাগিয়েছিল এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। এইসব গানের কথাগুলো আজও গানগুলো বাজতেছে, হাজার বছর গানগুলো বাজবে। তো আমি একটা সময় এই সিনেমা দেখতে যে আমার অনেক মানে স্মৃতির কথা মনে পড়ে। বিশেষ করে আমি শুধু একা না, তখন গ্রাম অঞ্চলে মানুষ ধান বিক্রি করে, পেঁয়াজ বিক্রি করে, মরিচ বিক্রি করে সিনেমা হলে যে ছবি দেখতো, পরিবারের সকল পর্যায়ের বয়সের লোকেরা এই ছবি দেখতো, শিশু, বৃদ্ধ, মধ্যবয়স্ক সবাই। মানে সিনেমাটা তখন ছিল আমাদের দেশের একটা উৎসবের মতো। আর এখন সেই সিনেমাটা এখন আর দেশে নাই। তখন আমরা একটা সময় 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আবির্ভাব ঘটলো একজন নায়িকা, নায়িকাটার নাম অঞ্জু ঘোষ। সেই নায়িকাটা ছিল চট্টগ্রামে একটা যাত্রা মঞ্চের নায়িকা। সেই যাত্রা মঞ্চ থেকে এফ কবির চৌধুরী তাকে চলচ্চিত্রে আনলেন। আনার পরে তাকে দিয়ে প্রথম ছবি বানাবেন। ছবির প্রযোজক ছিল কে এম জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খান ওই অঞ্জু ঘোষকে দেখে পছন্দ করে নাই, মেয়েটা কালো, মোটা। তখন এফ কবির চৌধুরীকে বলছিল যে তুমি এইটা নায়িকা নিয়ে আসছো, এটা কোনো নায়িকা? এইরকম মোটা কোনো নায়িকা চলবে? তখন এফ কবির চৌধুরী বলছে একটা বার সুযোগ দেন, দেখি। ওই মেয়েটা নাচ তো ভালো জানে, ইনশাআল্লাহ জনগণের মানে হৃদয় দর্শকদের করতে পারবে। তো তারপরে তাকে নিয়ে প্রথম ছবি সওদাগর। সেই সওদাগর ছবিতে তাকে নিয়ে যখন কাস্ট করলো, সেই অঞ্জু ঘোষের ছবি দেখার জন্য দর্শকরা তখন সিনেমা হল কি টিকিট কাটতে যায়, মারামারি করতে যায়, তারা একজন আরেকজনকে ছুরিকাঘাত করেছিল। সেই সব দৃশ্য আমরা দেখেছি। সেই অঞ্জু ঘোষ পর্যায়ক্রমে অসংখ্য ছবিতে অভিনয় করে সে দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তার মধ্যে দুইটা ছবি ছিল, একটা ছবির নাম ছিল পদ্মাবতী, আর একটা ছিল নাম ছিল নরম গরম। এই ছবি দুইটা আমাদের জেলার একটি পাশাপাশি হলে, টাঙ্গাইল জেলার মধুসন্ধ্যা এবং পিয়াসা হলে একই বাজারে দুইটা ছবি চলছিল। আমি আমার এক বন্ধুকে নিয়ে এই সিনেমা দেখতে আমরা সকালবেলা বের হই বাসার থেকে। 9 মাইল হেঁটে, তখন রাস্তাঘাট ছিল না, কাঁচা রাস্তা, রিক্সা, ভ্যান, অটো কিছুই ছিল না। আমরা 9 মাইল রাস্তা হেঁটে সকালবেলা নাস্তা করে এসে 12টার সময় হলের ছবি দেখছি। 12টা থেকে 3টা পর্যন্ত দেখার পরে এমন নরম গরম ছবি দেখলাম, তারপরে দেখবো আমরা পদ্মাবতী। আমার বন্ধু বলতেছে যে 9 মাইল দূরে আমাদের বাড়ি, আমরা চলে যাবো। তাই আমি বললাম না, আমি যাবো না, আমি ওই শো দেখে যাবো। তো ওই শো দেখতে যাই আমার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে অন্ধকার রাত পড়ে গেল। বাড়ি এসে 9 মাইল দূরে, রাস্তাঘাট, গ্রামের রাস্তা, মানুষ সব চলাচল বন্ধ হয়ে গেছে। তখন আমি একটা বাস স্ট্যান্ডে যাই, একটা যাত্রী ছাউনির নিচে আমি বৈশা রইলাম যে এখানে রাত কাটাবো, সকালবেলা আমি বাসায় যাব। তো ওইখানে এক লোক যায় বলতেছে যে এখানে তুমি কোথায় আসছো? আমি বললাম সিনেমা দেখছি, রাইত হয়ে গেছে, আমি বাড়ি যেতে হবে না, গাড়ি ঘোড়া কিছু নাই এখানে, সেজন্য বসে রয়েছি। তো বলে যে এখানে তো একটা মার্ডার হয়েছে, এইখানে থাকাটা তো নিরাপদ না। তখন আমি ভয় পাইয়া
আমি ওইখান থেকে আস্তে আস্তে রাস্তায় হাঁটা দিলাম। রাস্তায় হাঁটা দিতে দিতে ধানের ক্ষেতের বা আইল দিয়ে হাঁটতেছি, সামনে দেখি একটা লোক কুপি বাতি জ্বালাইয়া পান সুপারি বিক্রি করে হাটের দিকে যাইতেছে। তো যাওয়ার পথে ওই লাইট দেখে আমি পিছে পিছে হাঁটতেছি। হাঁটার পরে লোকটা পিছন তাকায় দেখছে, দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে আসো, কোথায় বাড়ি? আমি বললাম এই ঘটনা, সিনেমা দেখতে এসে রাত হয়ে গেছে, এখন তো পরে বললো ঠিক আছে তুমি আমার রাত্রে আমার এনে থাইকো, রাত্রেবেলা যেতে পারবে না। তার বাড়িতে আমি রাত্রে থাইকে সকালবেলা তার বাড়িতে যাই। বাড়িতে কান্দা কাটি একেবারে আমি হারাই গেছি, এই নিয়ে সমস্ত অবস্থা খারাপ। সকালবেলা আমি যাই পৌঁছে কইলাম যে আমি সিনেমা দেখতে যাই, রাত হয়ে গেছে। তো সেই অঞ্জুগোষের একটা ছবিটার নাম হলো চন্দনদ্বীপের রাজকন্যা। সেই ছবিটা দেখতে যে সেই ছবিটা আমি 14 বার দেখলাম একে ধারে। সেই ছবির একটা গান আসলে উপস্থাপিকা বর্ণনা করেছে। গান আসলে আমি গান নিজে অতটা না গাইলেও আমি গানকে ভালোবাসি এবং সংস্কৃতিকে ভালোবাসি, সংস্কৃতির সংগঠন ভালোবাসি এবং সংস্কৃতির একটা অনুষ্ঠানও আমি করার পরিকল্পনা নিয়েছি, যা নতুন প্রজন্মদেরকে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে সেই গানগুলোকে রিমেক অনুষ্ঠান, সেটার নাম হলো স্বর্ণালী রূপালী। তা আমি এখন ওই 2টা লাইন আমি আমার উপস্থাপিকার অনুরোধে, ছবিটার নাম ছিল চন্দনদ্বীপের রাজকন্যা, ইবনে মিজান পরিচালিত। সেখানে চন্দনদ্বীপের ভিতরে সেই এই কালনাগিনীর একটা বিষাক্ত একটা অবস্থার কারণে তখনকার চলচ্চিত্রে সে নায়ক ওয়াসিম অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার পরে নায়কের সাথে নায়িকার সেই গানটা চন্দনদ্বীপের ভিতরে মুদ্রিত হয়। নায়ক অন্ধ এবং নায়িকা সেই রূপসী বেশে আছে। তখন ওয়াসিম সেই গানটা তার আবেগ দিয়ে সে গানটা গেয়েছিল। গানটা এমন যে আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি যে তোমারে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, বুকেরই ভিতরে অন্ধকার কুটিরে তুমি গো চন্দ্রের বাতি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। খুবই চমৎকার একটি গান আমরা শুনলাম। আমরা আপনার ব্যক্তি জীবন নিয়ে শুনলাম, সামাজিক রাজনৈতিক। আমরা যদি আপনার জীবনে সম্পত্তি নিয়ে কিছু জানতে চাই, জমি জমা বা সম্পত্তি নিয়ে আপনার জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে কিনা, বা আপনি কখনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কখনো প্রতারিত হয়েছেন কিনা, বা কোনো জটিলতার শিকার হয়েছেন কিনা, সেক্ষেত্রে যদি আমরা জানতে চাই, যদি জানেন। জমি জমা নিয়ে ওইরকম প্রতারিত ওই পরিবেশে খুব একটা না পড়লেও এইটা নিয়ে যে যুগে যুগে সেই আদিকাল থেকেই মানুষের জমি নিয়েই খুনাখুনি, মানুষের জমি নিয়েই মামলা, জমি নিয়েই মানে একটা পরিবার ধ্বংস হয়। এই ঘটনাগুলো অতীত থেকে শুরু করে একবারে পৃথিবী যতদিন থাকবে, দিনে দিনে এই জমি জমা নিয়ে আরো মানুষের মধ্যে বিরোধ তত বৃদ্ধি পাবে। কারণ জমি জমার দাম আগে মানুষ এতটা ভাবেনি। একটা লোকে তখন মিনিমাম 5-7 বিঘা 10 বিঘা জমি অনেকের ছিল, আর এখন ওই পরিবারের ভিতরে ওই লোকের 1 বিঘা 1/2 বিঘা জমিও এখন আর তার নিজস্ব ভাবে নাই। কাজে জমির যে মূল্য এবং জমির স্বল্পতা, সে কারণে জমির উপরে মানুষের এখন অনেক আগ্রহ এবং প্রচন্ড ধরনের জালিয়াতি এবং নানা ধরনের ষড়যন্ত্র জমি জমাকে কেন্দ্র করে ঘটে। যেমন তার মধ্যে আমি দেখেছি আমার নানির 100 বিঘা জমি, মামারা তার ভাইয়েরা সে কিভাবে তাকে তার স্বাক্ষর নিয়ে লিখে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে, তাকে 10টা টাকাও দেয়নি। সেইভাবে তখনকার দিনে সেই জমি জমার সেই প্রতিকারও ছিল না। আমার ঘরের সাথে একটা জায়গা, সেখানে একটা জায়গা আমার ঘরের পিছনে আমি দলিল করছি। একটা জায়গার একটা 16% জায়গার মধ্যে আমি 4% জায়গা আমার ঘরের সাথে অ্যাডজাস্ট করা। এখন তো দলিল যখন করছি, তখন এই দলিলের ভিতরে
সাইডটাকে উল্লেখ করা ছিল না। আমার ঘরের পাশে যে সেটা এই পশ্চিম সাইডের উল্লেখ ছিল না, মানে 4% আমার নামে দেওয়া হলো, কিন্তু সাইড উল্লেখ না করাতে পরবর্তীতে তারা এটাকে নিয়ে জমিটা আমাকে দিবে না, যে তোমাকে পূর্ব পাশ দিয়ে দেওয়া হবে, কিন্তু আমার প্রয়োজন ঘরের সাথে। কিন্তু জমি জমার আইনে এটা আছে যে তার পজিশনের সাথে অ্যাডজাস্ট করলে থাকলে ওইটা তার দিতে হয়। কিন্তু পরবর্তীতে সেই জমিটাকে আমাকে পূর্ব পাশ থেকে দেওয়া হয়েছিল। দেওয়ার ফলে আমার যে ঘরের সাথে থাকলে যে সুবিধাটা, আমি ওই জায়গাটা ওইটা অন্য জায়গায় পাইলাম, যে কারণে আজকে আমি ওই জায়গাটা অনেক দুঃখ পেয়েছিলাম যে এই জায়গাটা আমার ঘরের সাথে, এটা না পাই আমি পূর্ব পাশে গেলাম। তখন আইনে তারা দেখাইলো যে তোমাকে তো করা হয়নি, সাইড ডিসিশন করে দেওয়া হয়নি, তো আমরা যে সাইড থেকে দিব ওই সাইড থেকে নিতে হবে। তখন আমার ঘরের পাশে অন্যজন পিছনে ঘর করার ফলে আমি কষ্ট পাইলাম, আমার জায়গাটা পূর্ব পাশে গেল, তখন আমার প্রয়োজন হইল না, জায়গাটা আমার কাছে খুব মানে ঘরের সাথে থাকলে যে ফ্যাসিলিটিটা পাইতাম সেটা পাইতাম না। পরবর্তীতে আমি যখন এই জমি জমা সংক্রান্ত এই যে আমাদের রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন করতে আসে, আমাদের সাথে ডিভাইন ক্রাউন কাজী আহমদুল্লাহ ভাই, উনি এই প্রতিষ্ঠানের এমডি, এবং আতিকুর রহমান আমার জেলার আমার এক ছোট ভাই, সে তার সাথে তো আমার আগে থেকে পরিচয় ছিল চলচ্চিত্রের লাইনে। সে তাদের সাথে যোগাযোগ মানে তাদের সাথে অফিসে আসা যাওয়ার পরে তাদের জমি জমা, তার একটা রিয়েল এস্টেট কোম্পানি করেছে, তারা এই জমি জমা সম্পর্কে তারা যে একটা তথ্য, তারা যে একটা ইনফরমেশন সৃষ্টি করেছে, সেটার মাধ্যমে আমি অনেক কিছুই জানতে পারলাম যে এই বিষয়ে প্রতিকার করা যায়, এই জমির এই সব কাজে প্রতিকার পাওয়া সহজ আছে। তারাই একমাত্র জিনিসটাকে মানুষের কাছে উপস্থাপন করছে। আমার এই জিনিসটা অত্যন্ত ভালো লেগেছে যে একটা মানুষ, সব লোকই জমি জমার কাজ সম্পর্কে, জমি জমা সম্পর্কে বোঝে না, জমি জমার বিধিবিধান, আইন কানুন বোঝে না। তাদের এই সহযোগিতা, তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে অনেক মানুষ এইসব প্রতারিত হওয়ার থেকে মুক্ত পাবে এবং অনেকেই জমির বিষয়গুলো অনেক কিছু জানতে পারবে। সেজন্য আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক ক্রাউন ডিভাইন, ওনাদেরকে এই বিষয়ে ভূমিকা রাখার জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং মানুষের কল্যাণ। ধন্যবাদ আমাদের সকল দর্শককে যারা পুরো এপিসোড জুড়ে আমাদের সাথে ছিলেন, এবং আপনারাও যদি পরবর্তীতে আপনাদের জীবনের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান বা আমাদের জানাতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।